Welcome, my dear students, for online class from Manikar Sorrel Model High School. Dear students, in my previous class, I had discussed the definition of tense, the use of tense. Gradually, I will discuss future inheritance. Today's topic is future inheritance. Dear students, going to next step. Today's topic, future indefinite tense. Future indefinite tense. What is the definition of future indefinite tense? The tense that denotes the time of an action of a verb indefinitely is called future indefinite tense. The tense that denotes the time of an action of a verb indefinitely is called future indefinite tense. Dear students, notice the Bangla meaning. That is to say, the tense that যে টেন্স দ্বারা কোনো ভার্বের কাজ যে টেন্স দ্বারা যে টেন্স দ্বারা কোনো ভার্বের কাজ ভবিষ্যৎকালে কল্পনায় সাধারণভাবে সম্পন্ন হবে এরূপ বোঝায় তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই একটি মাত্র সংজ্ঞা যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে এই ফিউচার ইনডিফিনিট টেন্স অর্থাৎ ইনডিফিনিট গ্রুপের যতগুলো টেন্স রয়েছে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, এই তিনটি ইনডিফিনিট টেন্স একটি মাত্র সংজ্ঞা মুখস্থ করলে বাকিগুলো অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। কিভাবে স্যার? এখন প্রশ্ন হতে পারে স্যার এটা কিভাবে? দেখো, একটু নোটিস কেয়ারফুলি। এই যে ভবিষ্যৎকালে, শিক্ষার্থী বন্ধুরা, এই ভবিষ্যৎকালে ইংরেজিতে এই জায়গাটা পরিবর্তন করতে হবে, আর একটি জায়গা হচ্ছে কল্পনায়, এটি পরিবর্তন করতে হবে। আর এই শব্দটা এখানে আছে হবে, এই হবের জায়গায় যদি হয় লিখো মানে তাহলে হয়ে যাবে। যদি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের পরবর্তী আলোচনা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তারপর হচ্ছে পাস্ট টেন্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে জায়গাটি রয়েছে অর্থাৎ এই ভবিষ্যৎকাল, এই জায়গায় আমরা পরিবর্তন করে দিব, তারপরে এই জায়গায় পরিবর্তন করবো, এখানে পরিবর্তন করবো, তাহলে দেখবে অটোমেটিকলি এই ফিউচার ইনডিফিনিট টেন্স তিনটা টেন্স অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। এটা একটু সহজ পদ্ধতি। তো প্রথমত এই টেন্সটাকে তোমাকে মুখস্থ করতে হবে কষ্ট করে। দ্য টেন্স দ্যাট যে টেন্স দ্বারা কোনো ভার্বের কাজ ভবিষ্যৎকালে কল্পনায় সাধারণভাবে সম্পন্ন হবে এরূপ বোঝায় তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। অর্থাৎ কখন সম্পন্ন হবে? ভবিষ্যৎকালে। এবং কিভাবে সম্পন্ন হবে? সাধারণভাবে। এই একটি মাত্র কথা অর্থাৎ সাধারণভাবে, এই যে শব্দ একটি মাত্র ওয়ার্ড, এই একটি মাত্র ওয়ার্ড দ্বারাই এই টেন্সটা নির্ণয় করা হয় সাধারণভাবে। ইনডিফিনিট অর্থ হচ্ছে কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বের ক্লাসে আমি অনেক ব্যাখ্যা দিয়েছি এই যে ইনডিফিনিট নিয়ে। তো ইনডিফিনিট এই মূলত এই টেন্সটা চেনার একটি মাত্র উপায় হচ্ছে, এটা কাজগুলো হচ্ছে সাধারণভাবে হয়। কিভাবে হয়? সাধারণভাবে হয়, এই কাজগুলো সাধারণভাবে হয়। তো going to next step, as for example, I shall do the work. Students, I shall do the work মানে আমি কাজটি করব। কখন করব? আমি যদি এই সেন্টেন্সের যে ভার্ব আছে ডু, এবার ডু কে যদি আমরা প্রশ্ন করি কখন কাজটি করব, তাহলে উত্তর হচ্ছে আমি কখন কাজটি করব। অর্থাৎ উত্তর হচ্ছে ভবিষ্যতে করব। এখন করব? আসলে এখন না, ভবিষ্যতে করব, এরকম বোঝাচ্ছে। তো মানে এটা আসলে কল্পনা, আমি করব মানে স্মৃতিতে, আমার কল্পনার মধ্যে আছে
আমি কল্পনা একটা প্ল্যান তৈরি করছি সেরকম বোঝাচ্ছে। Notice another example. You will go to Dhaka tomorrow. Students, you will go to Dhaka tomorrow. তুমি আগামীকাল ঢাকা যাবে। এতে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কখন যাবে? ভবিষ্যৎকালে যাবে। কখন? ভবিষ্যৎকালে যাবে। সেই ক্ষেত্রে ইউ উইল গো টু ঢাকা টুমরো, এখানে দেখো এই যে ভার্বটা রয়েছে, এই ভার্বটাকে যদি আমরা প্রশ্ন করি, এই ভার্বটিকে কখন যাব, তাহলে উত্তর আসে ভবিষ্যতে। সুতরাং এবং এটা একটি সাধারণ ঘটনা। এই সেন্টেন্সটি একটি সাধারণ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে সেন্টেন্সটি আমরা লিখেছি, এই সেন্টেন্সটি হচ্ছে একটি সাধারণ সেন্টেন্স। এই যে এটা সাধারণ ঘটনা। এখন যেটা লিখলাম সেটা হয়েছে ইউ উইল গো টু ঢাকা টুমরো। এই সেন্টেন্সটা হচ্ছে একটি সাধারণ ঘটনা। এটা যে কোনো মানুষ, সাধারণ ঘটনা মানে নিত্যবৃত্ত যে কাজগুলো হয়, মানুষ নিত্যবৃত্ত ভাবে যে কাজগুলো করে সেগুলো হচ্ছে ইনডিফিনিট। তো এখানে কখন করবে সেটা হচ্ছে প্রশ্ন। ভবিষ্যতে নিত্যবৃত্ত ভাবে, অর্থাৎ সাধারণভাবে। নোটিস অ্যানাদার এক্সাম্পল, হি উইল প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলবে। এই ভার্বটাকে আবার প্রশ্ন করো, কে খেলবে, মানে কে খেলবে, কখন খেলবে, মানে কে। আমরা যদি এটাকে প্রশ্ন করি কখন খেলবে, উত্তর হচ্ছে ভবিষ্যতে। সুতরাং এটাই হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স এবং এটা সাধারণ ঘটনা। ঠিক একেবারে মাদার উইল কুক রাইস, মানে মা রান্না করবে, এটা নিত্যবৃত্ত কাজ। সুতরাং এই যে মাদার মা কখন রান্না করবে, ভবিষ্যৎকালে। কখন ভাত রান্না করবে, ভবিষ্যৎকালে ভাত রান্না করবে। সুতরাং এই যা যা কাজ আছে সেই সবগুলোই একটি ওয়ার্ডের উপর নির্ভর করছে, সেটা হচ্ছে ইনডিফিনিট। অর্থাৎ যে সমস্ত কাজগুলো সাধারণভাবে হয়, নিত্যবৃত্ত হয়, অনির্দিষ্টভাবে হয়, সেটার নাম হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। যে স্টুডেন্টস, আমি এখানে বাংলায় মানে কতগুলো বিভক্তির নাম বিভক্তি লিখেছি যেগুলো বাংলার ক্রিয়াপদের সাথে থাকে। যেমন এখানে ব, বে, বেন, ব, বে, বো, বেন, এই সাধারণত এইগুলোই থাকে। ব, বে, বেন, এই তিনটা বেশি থাকে। কখনো কখনো ফার্স্ট পার্সন হলে বয়কার থাকে, বো থাকে। তো এগুলো কার সাথে থাকবে? ক্রিয়ার সাথে যুক্ত থাকবে। দেখো, আমি কাজটি করব, এই দেখো এখানে কি আছে? বো। তার মানে এটা এখান থেকে যুক্ত হয়ে এটা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমি করব, কখন করব, এই যে বো আছে, তার মানে এটা ফিউচার। মানে সব বুঝে বলা যাবে যে আমি কখন করব, ভবিষ্যৎকালে করব। আমি কাজটি করব কখন, ভবিষ্যৎকালে। ইউ, তুমি কাজটি করবে, মানে বে। একইভাবে দেখো এখানে একটা বিভক্তি যোগ আছে, যে এখানে এই বিভক্তি আর এটা, অর্থাৎ এই বে। ঠিক একেবারে সে কাজটি করবে বা করবেন, এরকম হতে পারে। তারা কাজটি করবেন, এই যে বেন আছে। তো এই যে বেন, এই যে তিনটা বিভক্তি আমরা ব, সাধারণত আমি কাজটি করব, এখানে ব ইচ্ছা করলে আমরা লিখতে পারি। তো এখানে ব থাকে। তো সাধারণত ব্যবহারের উপরে, মোটিভেশনের উপর নির্ভর করবে, বক্তা কি বলছে সে তার উপরে নির্ভর করবে। তো এখানে ব, ব, বে, বো, বেন, এই বিভক্তিগুলা বাংলার ক্রিয়ার সাথে যুক্ত থাকে। এখন এই সেন্টেন্সের স্ট্রাকচার, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দিস সেন্টেন্স? যে স্টুডেন্টস, নোটিস গঠন, মানে বাংলা হচ্ছে গঠন, ইংরেজি বলে স্ট্রাকচার। সাবজেক্টের পর শ্যাল, উইল বলবে এবং মূল ভার্বের বিবরণ করবে। এটা হচ্ছে সাবজেক্ট, প্রথমে বলবে কি সাবজেক্ট, তারপরে বলবে কি শ্যাল অথবা উইল, এই দুটো একটা বলবে, এবং মূল ভার্বের বিবরণ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শ্যাল এবং উইলের ব্যবহার যদি আমি একটু বলি, সেটা হচ্ছে শুধুমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসানো উত্তম, তবে সব ক্ষেত্রে উইল বসানো যাবে। তো এখন যদি কোনো অফিসিয়াল অর্ডার হয়, তাহলে সেক্ষেত্রে এই শ্যাল বসাতে হবে। এই যে অফিসিয়াল অর্ডার, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবা যে এখানে অফিসিয়াল যদি অর্ডার হয় সেক্ষেত্রে শ্যাল বসাইতে হবে, ফার্স্ট থার্ড পার্সন হইলেও শ্যাল। আবার যদি কোনো আইন প্রণয়ন করা হয় তাহলে সেক্ষেত্রেও শ্যাল। এটা হচ্ছে এই শ্যাল এবং উইলের ব্যবহার, অর্থাৎ ফিউচার টেন্সে হবে সেটা। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যদি কোনো সেন্সে এক্সপেক্ট থাকে, হোপ থাকে, তাহলে পরবর্তী যে স্ট্রাকচারটা হয় সেটাই এই শ্যাল উইলের মানে ফিউচার টেন্স হবে। যাই হোক ওটা। এছাড়া
তো আমরা পরে যাচ্ছি যে শুধুমাত্র ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল বসানো উত্তম, তবে সব ক্ষেত্রে উইল বসানো যাবে। নোটিস দ্য ইংলিশ স্ট্রাকচার যে স্টুডেন্টস অর মানে এটাকে ইংরেজি স্ট্রাকচার বলা হয়। সাবজেক্ট প্রথমে এসইউবি সংক্ষেপে লেখা, সাবজেক্ট শ্যাল উইল প্লাস বি1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, তা যাই থাকুক না কেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে ফিউচার ইনফিনিটেন্সের স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচার ব্যবহার করে অর্থাৎ গ বে বেন এরকম যদি আমরা বাক্য গঠন করব, আমরা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রেও আমরা আগে বাংলা তৈরি করি তারপরে ইংরেজিতে গঠন করি। সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার যদি কোথাও দেখি ব, তো আমি করব, তুমি করবে, সে করবে, তারা করবে, আমি পড়বো, তুমি পড়বে, সে পড়বে, তারা পড়বে, এই বাক্য তৈরি করতে পারি আমরা এই স্ট্রাকচার। আমি সকালে ঘুম থেকে উঠবো, ঠিক একইভাবে এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা করতে পারি। তো ডিয়ার স্টুডেন্টস, নোটিস অ্যাজ ফর এক্সাম্পল, আমি তোমাকে একটি ইমেল পাঠাবো। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে এই যে বো শব্দটা আছে, তার মানে হচ্ছে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স এবং সাধারণ একটি ঘটনা। তো আমি পাঠাবো, আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে দেখো সাবজেক্ট বসাতে হবে, তারপর শ্যাল উইল। আমরা শ্যাল উইল ব্যবহার জানি, শুধুমাত্র ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল বসানো উত্তম, তবে সব ক্ষেত্রে উইল বসানো যাবে। এরপরে সে যে ভি1, এই দুইটার একটা বসানোর পরে কি বসাবো, ভি1। এরপরে অবজেক্ট বা এক্সটেনশন, এই সেন্টেন্সে যা যা এক্সট্রা থাকবে সেটা বসাতে হবে। তো আমরা এখানে এই পাঠানো ইংরেজি কি, সেন্ড। পাঠানো ইংরেজি হচ্ছে সেন্ড। তো কে পাঠাবে, আমি যদি পাঠাবে ভার্বটাকে, এই ভার্বটাকে আমি পাঠাবো, ভার্বটাকে যদি প্রশ্ন করে কে পাঠাবে, কে পাঠাবে, উত্তর হচ্ছে সাবজেক্ট আমি। কি পাঠাবো, একটি ইমেল। তো কাকে পাঠাবো, তোমাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখানে দুইটা অবজেক্ট পেয়েছি, একটা অবজেক্ট ডাবল অবজেক্ট। তো সাধারণত ব্যক্তিবাচক অবজেক্ট ভার্বের পরে বসাইতে হবে, কিন্তু যদি তুমি দূরে বসাও তাহলে টু বা ফর বসিয়ে যে কোনো জায়গায় বসাইতে পারবো, অসুবিধা নাই। তো আমরা এখন এই আমরা প্রথমে তাহলে কি বসাবো, আমি ইংরেজি কি আই, তোমাকে ইংরেজি ইউ, আর তো একটি ইমেল ইংরেজি অ্যান ইমেল, পাঠাবো ইংরেজি সেন্ড। তাহলে আমরা ইংরেজি হচ্ছে প্রথমে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আমি পাঠাবো, আমি পাঠাবো একটি ইমেল তোমাকে। এভাবে লিখতে পারি, অথবা আমি লিখতে পারি আমি পাঠাবো তোমাকে একটি ইমেল। তাহলে এখানে আর টু দরকার হয় না, যখন ব্যক্তিগত অবজেক্ট ভার্বের পরে বসে তখন টু বসবে না। কিন্তু ভার্বের পরে বসে মুখ্য অবজেক্ট, এই যে বস্তুবাচক অবজেক্ট যদি আমরা ভার্বের পরে বসে, তাহলে পার্সোনাল অবজেক্ট যখন সেন্টেন্সের দূরে যে কোনো জায়গায় বসতে পারে সেখানে গিয়ে তার পূর্বে টু অথবা ফর বসাইতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি কি, আমি তোমাকে একটি ইমেল পাঠাবো। আমি যদি ইংরেজি ভার্ব পেতে হবে, আমি পাঠাবো একটি ইমেল তোমাকে, আমি তোমাকে একটি ইমেল পাঠাবো, এরকম আমি পাঠাবো একটি ইমেল তোমাকে, বা আমি পাঠাবো তোমাকে একটি ইমেল। এইভাবে আমরা এখন বাক্যটা গঠন করে দেখি। প্রথমে স্যার দেখো আমরা এই যে আই ব্যবহার, যে কোনো কেউ শিখে যদি উইল ব্যবহার করে সমস্যা নেই কোনো, এটা আধুনিক গ্রামার নিয়ম অনুযায়ী এখন সবক্ষেত্রে উইল। বিশদ স্পিকিং যারা করে, যারা স্পিকিং তোমরা যারা করতে চাও তাদের সব ক্ষেত্রে আই উইল বসাও, কোনো অসুবিধা নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই সেন্টেন্সটার গঠন তোমরা বুঝতে পারছো কিভাবে বাংলা থেকে ইংরেজি গঠন করা যায়। নোটিস অ্যানাদার এক্সাম্পল, দেখো তুমি একটি কম্পিউটার কিনবে। আচ্ছা দেখো একইভাবে ব আছে, তার মানে হচ্ছে এটা কোন টেন্স, ফিউচার ইনডেফিনিট এবং সাধারণ ঘটনা। তুমি একটি কে কিনবে, কেনা ইংরেজি কিনবে, আপনি কে যে কিনবে এটা হচ্ছে ভার্ব। তো এরপরে এখন এই ভার্বটাকে যদি আমরা প্রশ্ন করি, সাবজেক্ট অবজেক্ট খুঁজে বের করবো কিভাবে। ভার্ব বা ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট কি বা কাকে কখন কোথায় ইত্যাদি প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমরা দেখো কে কিনবে, তুমি কিনবে, তুমি ইংরেজি কি, তুমি ইউ। এরপর কি কিনবে, একটি কম্পিউটার। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে
আমরা একটি কম্পিউটার। তো এখন আমরা যদি এটাকে ইংরেজিতে বলি তাহলে কি হবে? তুমি কিনবে একটি কম্পিউটার। তো এই তুমি ইংরেজি হচ্ছে ইউ উইল, এখান থেকে একটা ভার্ব বসাইতে হবে। কি বসাবো? উইল, ইউর পরে উইল বসে, সেজন্য এখানে ইউ উইল। এরপরে কিনবো মানে বাই, বি ইউ ওয়াই, বাই। তারপরে এ কম্পিউটার, একটি কম্পিউটার ইংরেজি হচ্ছে এ কম্পিউটার। Notice my dear students, notice my dear students, you will buy a computer. দেখো খুব সহজে আমরা ইংরেজি বাক্য গঠন করে ফেললাম। এইভাবে আমরা কথাও বলতে পারি খুব সহজে। তো নোটিস another এক্সাম্পল, সে আগামীকাল ঢাকা যাবে। সে আগামীকাল ঢাকা যাবে, বে আছে দেখো, শিক্ষার্থী বন্ধু এখানে বে আছে। তার মানে হচ্ছে এই সেন্টেন্স হচ্ছে ফিউচার ইনভার্টেন্স এবং স্ট্রাকচার কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে শেয়াল অবলাইজ উইল, শেয়াল অবলাইজ উইল, তারপরে ভি1, তারপরে হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট প্লাস শেয়াল উইল প্লাস ভি1 প্লাস অবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে ভার্ব হচ্ছে যাওয়া। যাওয়া ইংরেজি কি? গো। এখন এই গোকে যদি আমরা প্রশ্ন করি মানে কে যাবে, প্রশ্ন হচ্ছে উত্তরে পাই সাবজেক্ট হি। কোথায় যাবে? ঢাকা। কখন যাবে? একটা টাইম দেওয়া আছে দেখো, আগামীকাল। তো আগামীকাল ইংরেজি কি? টুমরো। তো প্রিয় শিক্ষার্থী সে ইংরেজি হি, সে ইংরেজি হি, আগামীকাল ইংরেজি হচ্ছে টুমরো, ঢাকা ঢাকা, যাবে ইংরেজি গো। তো আমরা এখান থেকে একটা ভার্ব ব্যবহার করবো, তাহলে সে মানে থার্ড পারসন, তাহলে উইল, হি উইল। যেহেতু বলা হয়েছে, বলছিলাম যে শুধুমাত্র ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল বসানো উত্তম, তবে সব ক্ষেত্রে উইল বসানো যাবে। তো এখানে দেখো যে শ্যাল আছে, তো আমরা এখানে কি বসাবো? এর পরে উইল। তাহলে আমরা হবে সে যাবে ঢাকা আগামীকাল। তো ইংরেজিতে আমরা যদি এটা গঠন করি তাহলে হবে কি? হি উইল গো টু ঢাকা টুমরো। The students notice, he will go to Dhaka tomorrow. This one notice timing, but this is very important. Right from us, it is used in the field of right from words and more. Tomorrow, next, and following. Tomorrow, next, and following দ্বারা যদি কোনো সাধারণত এসেন্স থাকবে টুমরো, তারপর থাকবে নেক্সট এবং ফলোইং। যেমন নেক্সট তারা কি কি থাকতে পারে? যেমন তুমি দিন থেকে শুরু করো, নেক্সট, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট সেঞ্চুরি। ঠিক একইভাবে ফলোইং ডে, ফলোইং মান্থ, ফলোইং ইয়ার, ফলোইং সেঞ্চুরি। অর্থাৎ এই যে ফলোইং উইক, ফলোইং মান্থ, ফলোইং ইয়ার, ফলোইং সেঞ্চুরি, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে খুঁজে পাও তাহলে সেই সেন্টেন্সটাকে ধরতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো প্রিয় শিক্ষার্থী এখানে টুমরো এই শব্দ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি। তো লুক অ্যাজ ফর এক্সাম্পল, হি উইল রিটার্ন হোম টুমরো। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো আমরা এখানে একটা বাক্য লিখেছি যে এই যে টুমরো আছে, টুমরো থাকা মানে হচ্ছে এটা কোন টেন্স হবে? ধরে নিব এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এই সেন্টেন্সটাকে অন্য কোনো টেন্সে করা যাবে না, কারণ কি? এখানে টুমরো একটা টাইমিং ওয়ার্ড আছে, এই টাইমিং ওয়ার্ড থাকলে এই সেন্টেন্সটাকে অন্য কোনো সেন্টেন্সে করা যাবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হি উইল রিটার্ন হোম টুমরো, সে আগামীকাল বাড়ি ফিরবে, সে আগামীকাল বাড়ি ফিরবে। তো এখন কে ফিরবে? হি ফিরবে, উইল রিটার্ন হোম মানে বাড়ি। তো এইভাবে আমরা করতে পারি। নোটিস another এক্সাম্পল, দে উইল কাম নেক্সট উইক, সে পরবর্তী সপ্তাহে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, এটা রাইট ফর্ম ভার্সের ক্ষেত্রে অনেক সময় ব্র্যাকেট দেওয়া থাকে বা বক্সের মধ্যে তখন করতে হয়, তখন তোমাকে খেয়াল করতে হবে যে নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ফলোইং উইক, ফলোইং মান্থ, ফলোইং টাইম, ফলোইং ডে, এরকমই থাকে। নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট উইক, দেখো নেক্সট উইক আছে, তার মানে হচ্ছে এটি ফিউচার ইনডিফিনিট টেন্স। এরকম যদি টাইমিং ওয়ার্ড থাকে তাহলে বুঝতে হবে এটি ফিউচার টেন্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখি এখানে কিছু নোট আছে দেখো।
নোট, শুধুমাত্র ফার্স্ট পারসন এর ক্ষেত্রে শ্যাল বসানো উত্তম, তবে সব ক্ষেত্রে উইল বসানো যাবে। শুধুমাত্র ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল বসানো উত্তম, তবে সব ক্ষেত্রে উইল বসানো যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে শ্যাল, আমি একটু আগেও এর ব্যবহার, এই শ্যালের ব্যবহার রয়েছে। যেমন ইফ দ্বারা যদি কোনো ক্লোজ যুক্ত হয়, সেক্ষেত্রে প্রিন্সিপাল ক্লোজে সবসময় ফিউচার ইনহেরিটেন্স হবে এবং সেক্ষেত্রে শ্যাল উইল করবে। আর একটা ব্যবহার হচ্ছে, যদি কোনো অফিসিয়াল অর্ডার হয় সেক্ষেত্রে সবসময় শ্যাল বসে, এই শ্যাল এবং উইলের প্রয়োগ। আর যখন জোর দিয়ে বোঝানো হয় তখন ফার্স্ট পারসনের ক্ষেত্রে উইল বসানো হয়। আর থার্ড পারসনের ক্ষেত্রে অফিসিয়াল অর্ডার এবং অফিসিয়াল অর্ডার যদি বোঝা যায়, অথবা কোনো আইন প্রণয়ন ক্ষমতা, এটা থার্ড পারসন হইলেও সেক্ষেত্রে শ্যাল বসানো উত্তম এবং শ্যাল বসাইতে হবে, এটাই সঠিক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই টেন্সটা বুঝতে পারছো। পরবর্তীতে আমি আরেকটি টেন্স নিয়ে হাজির হব। ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, মাই স্টুডেন্টস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, I have taken down or faint. I have taken down or faint for sentences in Bengali. মানে আমি বাংলায় 5টি সেন্টেন্স লিখেছি। আমি একজন ডাক্তার হব, এটা একটা বাক্য। আমি স্বাস্থ্যবিধি মেনে চলব। তুমি বাড়িতে থাকবে। আমরা 20 সেকেন্ড পর্যন্ত সাবান দিয়ে হাত ধৌত করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ইউ ক্যান ট্রান্সলেট ইনটু ইংলিশ from Bengali by using the structure of future indefinite tense. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এত সময় তোমরা আশা করি পূরণ করে ফেলেছো। তো সলভ ইট অ্যান্ড লুক ইট। দেখো, আই উইল বিকাম এ ডক্টর, আমি একজন ডাক্তার হব বলেছিলাম। উই শ্যাল অ্যাভয়েড বাই দ্য রুলস অফ হাইজিন, আমরা স্বাস্থ্যবিজ্ঞানের নিয়ম বা স্বাস্থ্যবিধি মেনে চলব। ইউ উইল স্টে অ্যাট হোম, তুমি বাড়িতে থাকবে। উই শ্যাল ওয়াশ আওয়ার হ্যান্ড উইথ সোপ, মানে সাবান দিয়ে আমরা আমাদের হাত ধৌত করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। এইভাবে এবার আসি, দেখো হোমওয়ার্ক। হোমওয়ার্কে কি হচ্ছে, আমরা কি একটা কাজ দিয়েছি, আমি দেখো যে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ডেইলি লাইফ, মানে তোমার ডেইলি লাইফ, দৈনন্দিন জীবন। ডেইলি লাইফ হচ্ছে তোমার দৈনন্দিন জীবন ব্যবহার করে তুমি বাই ইউজিং দ্য স্ট্রাকচার অফ ফিউচার ইনহেরিটেন্স, মানে ফিউচার ইনহেরিটেন্সের স্ট্রাকচার ব্যবহার করে তুমি তোমার দৈনন্দিন জীবন সম্পর্কে মিনিমাম 10 sentences you can write, make a paragraph, just 10 or 20 10 or 40 lines you have to write by using future inheritance. তো যে স্টুডেন্টস, থ্যাঙ্কস ফর অল, সবাইকে ধন্যবাদ। See you next time. I will arrive before you with a new video. If you like my video, if you will share or you will subscribe my channel and you will share it, and you will let you know your friends, to your friends.